কিন্তু ভাই এখন সময় ঘোষণা করবেন, সেই সময়ের মধ্যে পুরো সরকার আমাদেরকে জানাবে তারা ঠিক কোন সময় এইখানে যারা উস্কে দিয়ে এইভাবে পিটিয়ে আহত করেছে তাদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া হবে। যদি না নেন, আগামী কালকের মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিবে। আজকের ভিডিওতে আপনারা দেখবেন ওসমান হাদি ভাইয়ের বীরের মতো বলা প্রতিবাদে কিছু ডায়লগ। আর একটা কথা বলে রাখি, ঢাকা আটের কোনো প্রান্তে চাঁদাবাজি হবে না, এটা আমি আপনাকে বলে রাখি। সিন্ডিকেটটা তো অনেক বড়, সব আমি বন্ধ করতে পারবো কিনা জানি না। দুটো কাজ পারবো। নাম্বার ওয়ান, ঢাকা আটের একটা সবজিওয়ালা ভ্যানওয়ালা কাছ থেকে যদি কেউ চাঁদা তোলে, আমি ওসমান হাদি সেটা শুনলে আমার টিম নিয়ে সেখানে গিয়ে দাঁড়াবো। তার কাছ থেকে চাঁদা তুললে আমার গায়ে হাত দিয়ে তুলে তারপরে দিতে হবে। আর যদি অনেক রাঘব বোয়াল হয় যিনি নিজে যান না, তার লোক আপনার ভোটের জন্য আপনি জিতেন, আর আল্লাহ আপনাকে সঠিক পথে রাখুন, আমরাও বুঝতে বুঝি। তো গাইস, ওসমান হাদি ভাইয়ের বলা সকল ডায়লগগুলো একসাথে এক ভিডিওতে উপভোগ করতে চাইলে আমাদের আজকের ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো চলুন গাইস, শুরুতে তার কিছু প্রতিবাদী ডায়লগ শুনে আসি। আপনার একটা কথা বলবো, আমরা আগেও বলেছি এই সরকারের সকল উপদেষ্টার এক পা অন্য দেশে, বিপদ হইলে ভাইকে যাবে, কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি ভাববেন না। এর প্রমাণ, আপনি যদি ভাবতেন পৃথিবীর কোন দেশ আপনারে রাখতে চায় না বলেন, তাহলে হাসিনার আমলেও 10 তলা বিল্ডিং পাইয়া আপনার আদালতে হাজিরা আপনি দিতে আসতেন না। আপনি যখনই বিদেশ থাকতে পারতেন, আপনি এই দেশে থাকতে চান বলেই আপনি আসছেন। আমরা বিশ্বাস করতে চাই আপনাকে যদি হত্যা করা হয়, কিন্তু সেই রক্তের বিনিময়ে যদি আপনি শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ে যেতে পারেন, আগামী 1000 বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনায় আপনার জন্য শুধু দোয়া করবে। ইনশাআল্লাহ বাকি 299 জন এমপি প্রাণ বের করে ফেলবো। চাঁদাবাজি করে, দখল করে, প্রত্যেকের নাম সংসদে দাঁড়াইয়া বিসমিল্লাহ বইলে দিব। এই দাড়ি টুপিওয়ালা মানুষগুলোই, এদের কাছেই বাংলাদেশের সমস্ত নারী এবং অন্য ধর্মের মানুষ নিরাপদ হয়ে উঠবে। বাংলাদেশ নিরাপদ। ওসমান হাদি ভাই শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের মানুষের নেতা। আগামী 50 বছর বাঁচলাম, কোন ইম্প্যাক্ট তৈরি হলো না আমাদের দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন, কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা। আর হ্যাঁ, বিশেষ করে বর্তমান জেনারেশন নেতা ছিল, মানে আমাদের মনের কথাগুলো তিনি বলতে পারত। আমি এইখান থেকে নড়ার আগে, এইখানে যদি বোমা মারে আপনারা কেউ নড়বেন, সবার আগে আঘাত আমার উপরে আসতে হবে। সবাই নামাইয়া আমি পালাবো, সেই ছিল ওসমান হাদি না। প্রথম আঘাত আমার উপরে আসবে, এরপরে আপনারা লড়াই যদি এত না হয়, বাংলাদেশ গাইবে, এরপরে শুনবো বাংলাদেশ জন্য আবার একটা বিকাশ হবে। এরকম একটা নেতা পেয়েছিলাম আমরা, বাট তাকে চুপ করিয়ে দেয়া হলো। আমি করিনি, আমি কত সম্মুখে যাহা পাই যাই জুড়নি, আমি তো পাগল ছন্দ, আমি আপনার তালে নিতে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল চমকি চমকি, কত যেতে যেতে চমকিতে কসম ওয়াদা করে বলছি, শহীদ জিয়ার বিএনপি কে দাস হতে দিব না। জামাতে ইসলামী স্পষ্ট মনে রাখেন, সাইদি নিজামীদের জামাতকে ভারতের দাবিদার হতে দিব না। আরেকটা কথা, আমরা সকলে মুরব্বীদের কাছ থেকে একটা কথা শুনতাম যে ভালো মানুষরা খুব বেশি দিন বেঁচে থাকে না। আমি মরে যাই, আমি শহীদ হয়ে যাই, আমার চারপাশের ভাই বোনেরা এই লড়াই যতদিন বেঁচে থাকবে, ততদিন আল্লাহ যতদিন বাঁচায় রাখবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, বিশ্বাস এবং সমতার জন্য লড়াই করবো। এই লড়াই আমাদের জিহাদ ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি এতদিন পরে এসে অনেক কিছু দেখার পর রিয়েলাইজ করলাম যে আসলে ভালো মানুষ দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকে না, কেননা তার জলজান্ত প্রমাণ আমাদের হাদি ভাই। তারে বলে
যে তার মৃত্যু কামনা করি। আমরা একদম মনে প্রাণে বলি, আমরা হাসিনার এত দ্রুত মৃত্যু চাই না। অন্তত প্রথমত আল্লাহর কাছে প্রার্থনা করি সে 100 বছর বাঁচুক, এবং সে গত 15 বছরে বাংলাদেশের যত সন্তানকে এতিম করেছে, যত বাবা মার বুক খালি করেছে, গণহত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, আয়নাঘর করেছে, দেশের প্রতিটা ইঞ্চি তার ক্ষমতার জন্য দিল্লির কাছে কেজি দরে বিক্রি করে দিয়েছে। আগামী 20 বছর আল্লাহ তাআলা প্রত্যেকটা সেকেন্ড মিনিট তার অন্তরে সেই জাহান্নামের যন্ত্রণা দিক। পোলাপান যেই সব চুদলিং কনফার্ম চলে নারায়ণ তাকবীর বলে গালি দেওয়া, কিন্তু সে দিতেছে না। এত ভালোতে এই বয়সে তার হওয়ার কথা না। রহমান সাহেবকে খুনি হাসিনা 1.5 বছর আগেও বলেছিল বেটা পারলে দেশে আয়। তিনি দেশে এসে বলবেন হাসিনা আমি দেশে আইছি, পারলে তুই দেশে আয়। হয়তো তিনি বেঁচে থাকলে বাংলাদেশ অনেক বড় একটা দেশপ্রেমিক পেত, রাজনীতিবিদ পেত। আসলে বাংলাদেশের মানুষের কপালটাই খারাপ। অনেকে জিজ্ঞেস করে 500 ভোট পাবা, আমি কমেন্টে রিপ্লাই দেই এত ভোট পয়সা ছাড়া, তাই তো বিজয়। এর মানে পয়সা ছাড়া 500 ভোট। আপনি ক্যানিল মাজিদ ভাই চিন্তা করতে পারেন। আমরা বলতে চাই গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুর আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি না। তো গাইস, সর্বশেষ আমি একটা কথাই বলতে চাই, আপনারা সবাই মন থেকে দোয়া করবেন আমাদের হাদি ভাইয়ের জন্য। তিনি কিন্তু বাংলাদেশের মানুষের জন্য ভালো কিছু করতে চেয়েছিলেন, বাট তাকে করার সুযোগটা দিল না। আমি শহীদ হয়ে যাই, আমার চারপাশের ভাই বোনেরা এই লড়াই যতদিন বেঁচে থাকবে ততদিন আল্লাহ যতদিন বাঁচায় রাখবে স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম এবং সততার জন্য লড়াই করবো। এই লড়াই আমাদের জিহাদ ইনশাআল্লাহ। তাও আবার হাদি ভাইয়ের জন্যই দাঁড়ায় আছি, কিন্তু হাদি ভাই নাই। উনি তো এত ভালো মানুষ, এত ভালো মানুষ। উনি বলছে আবার ভোট লাগবে না। তার জন্য আমার বুক ভেঙে যাইতেছে, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, আমার মোনাজাতে আমার চোখের পানিতে আমার জায়নামাজ ভিজে। তোমাকে খুন করে ভাবছে তারা পার পেয়ে যাবে দুনিয়ায়। কেন এই বাংলার মাটিতে এই হাতির মাধ্যমে শহীদ হইতে হইলো?